দিন শেষে পুলিশও আমাদের, সেনাবাহিনীও আমাদের, দোনোটা গ্রুপই আমাদের। কিন্তু যখন এই ধরনের ঘটনাগুলো হয় তখন আসলে নানান ধরনের ঝামেলা দেশের ভিতরে পাকায়। এখানে এখন হয়তো কেঁচু করতে গেলে আবার কোনো সাপ আসে কিনা, কারণ এই ঘটনাটা একটা অসামঞ্জস্যপূর্ণ ঘটনা। এটাকে কোনো পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড, নাকি এটা হয়তো কারো নির্দেশে তাকে মারা হয়েছে, অথবা নাকি তার কোনো পূর্বশত্রুতা কারোর সাথে ছিল আর যার কারণে তাকে টার্গেট করে মানে সিস্টেমিকলি আইনের মাধ্যমে বাড়া হয়েছে, আবার তার কাছ থেকে পিস্তল উদ্ধার করা হয়েছে। তো এরকম নানান ধরনের রহস্য এই মুহূর্তে আমার আপনার সকলের ভিতরে ঘুরপাক খাচ্ছে, যেহেতু আন্ডার ইনভেস্টিগেশন আর সেন্সেশনাল ইস্যু, সেই কারণে আগবাড়িয়ে আমাদের কোনো যুক্তিতর্ক আপাতত দেওয়া যাবে না। ইনভেস্টিগেশন শেষে যখন রেজাল্ট আসবে তখন ইনশাল্লাহ আমরা সেটাখানে আরো কিছু মতামত দিব। বাট আমরা চাই এই ঘটনাটার পুঙ্খানুপুঙ্খ একটা সুষ্ঠু তদন্ত হোক, যেন মানুষ একদম সুন্দরভাবে সবকিছু জানতে পারে। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইবার, যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক, আপনারা সকলে অবগত আছেন গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীরই একটা শাখা আরেকটা শাখার উপরে কিছু ঘটনা হয়ে গেছে। ঘটনা হচ্ছে যে, যদি এটা দুঃখজনক ঘটনা, যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নামক একজন তরুণ মেজরকে, তিনি অবসরপ্রাপ্ত যদিও, তাকে আসলে গুলি করে হত্যা করা হয়েছে। আর এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আবার ঠিক আমাদের বাংলাদেশের আরেকটা আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের এক সদস্য। তো এই রাশেদ খান সিনহার ব্যাপারে কথা বলার আগে আমি এখানে একটু জিনিস বলে তারপরে যাচ্ছি। সারা বাংলাদেশে এই করোনার সিচুয়েশনে আমাদের পুলিশ ভাইরা যথেষ্ট পজিটিভ ফিডব্যাক রেখেছেন। অনেক পুলিশ ভাইরা করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সারা বাংলাদেশের মানুষের কাছে যখন পুলিশের নতুন আর একটা আইডেন্টিটি ক্রিয়েট হচ্ছিল, তো লিয়াকত আলী, একজন এসআই, তিনি বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ, তার মতন কিছু কিছু ব্যক্তিত্ব আছেন যারা আসলে পুলিশ ডিপার্টমেন্টকে মাঝে মাঝে প্রশ্নের সম্মুখে ফেলে দেয়। যদিও এটা সম্পর্কে নানান ধরনের মিক্সিং প্রতিক্রিয়া আছে, আর প্রতিক্রিয়াগুলো আমরা বিভিন্ন পত্রিকা থেকে পাচ্ছি। মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান, তিনি বাংলাদেশের একজন সাবেক কি বলা হয় উপসচিব এবং বীর মুক্তিযোদ্ধা এরশাদ খানের ছেলে। 2018 সালে এই মেজর সাহেব তিনি আপনার অবসরে যান স্বেচ্ছায়। আর পাশাপাশি তিনি আপনার আমাদের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সিকিউরিটি সিস্টেম আছে সেখানেরও একজন সাবেক কর্মকর্তা, তার মানে প্রধানমন্ত্রীর খুব কাছের লোক। তো যার কারণে তার এই আকস্মিক হত্যাকাণ্ড আর যেই ঘটনাকে কেন্দ্র করে হত্যা হয়েছে, আমরা সেটাই আজকে আলোচনায় আনছি। এইটাও অনেকটা প্রশ্নবোধক চিহ্ন। যদিও পুলিশের একটা তদন্ত আসছে, আমাদের ওইখানের যে কক্সবাজার জোনের যিনি এসপি সাহেব আছেন তিনি একটা বক্তব্য দিয়েছেন। বাট এই বক্তব্যটা যেহেতু এটা আন্ডার ইনভেস্টিগেশন, ইভেন এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা রয়েছে, যার কারণে এটা নিয়ে ডাইরেক্ট কোনো কথা না বলা গেলেও আমরা একটু পত্রিকাগুলা যাচাই করে দেখি যে আসলে কি হয়েছে। আমি প্রথমে কালের কণ্ঠের একটা রেফারেন্স আপনাদেরকে দিচ্ছি। সেখান থেকে বলা হয়েছে, মেজর অবসরপ্রাপ্ত রাশেদ খান 3 জুলাই ঢাকা থেকে জাস্ট গো নামক একটা ইউটিউব চ্যানেলের জন্য তিনি একটা ট্রাভেল ভিডিও করার জন্য কক্সবাজারে যান। আর তার সাথে ছিল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়ার 3 জন কি বলা হয় যে সহযোগী, তারা একটা টিম গিয়েছে, একজন মেয়েও ছিল। তো সেইখানে প্রায় 1 মাস ধরে তারা বিভিন্ন শুটিং করেন তাদের এই ইউটিউব চ্যানেলের জন্য, তিনি সেখানে সময় দিচ্ছিলেন। আর গত 31 জুলাই তার সঙ্গী সিফাত হোসেনকে নিয়ে তিনি আপনার টেকনাফের শামলাপুর অঞ্চলের পাহাড়ি এলাকায় যান। ওই সময় মেজর অবসরপ্রাপ্ত রাশেদ ফুলহাতা কমব্যাট গেঞ্জি, কমব্যাট ট্রাউজার এবং ডেজার্ট বুট পরিহিত ছিলেন। রাতের শুটিং শেষে রাত 8:30টার দিকে তারা দুইজন পাহাড় থেকে নামার সময় 2-3 জন স্থানীয় ব্যক্তি তাদের দেখে ডাকাত সন্দেহে পুলিশে নক করে। জানা যায় মেজর অবসরপ্রাপ্ত রাশেদ সিফাতকে নিয়ে পাহাড় থেকে নেমে নিজস্ব প্রাইভেট কার যোগে মেরিন ড্রাইভ হয়ে আপনার কক্সবাজার উদ্দেশ্যে রওনা করেন। শামলাপুরের পূর্বে বিজিবি চেকপোস্টে তাদেরকে তল্লাশি করার জন্য থামানো হয় এবং তাদের পরিচয় জানার পরে ছেড়ে দেওয়া হয়। এইদিকে ডাকাত আসছে খবর পেয়ে এসআই লিয়াকত ফোর্স নিয়ে অপেক্ষায় ছিলেন। এটা খুব স্বাভাবিক যদি একটা ইনফরমেশন থাকে। পরে রাত 9টার দিকে শ্যামলাপুর পুলিশ চেকপোস্টে আসার পর তিনি রাশেদের গাড়ি থামান। মেজর রাশেদ গাড়ি থামিয়ে তাদেরকে পরিচয় প্রদান করলে প্রথমে তাদেরকে গাড়ি থেকে নামতে বলা হয়। সিফাত তিনি হাত উঁচু করে গাড়ি থেকে নেমে পেছনের দিকে যান। মেজর রাশেদ গাড়ি থেকে হাত উঁচু করে নামার পরপরই এসআই লিয়াকত তাকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি ছুড়েন।
এটা হচ্ছে কালের কণ্ঠের সূত্রের যে খবর। এসআই লিয়াকত এখানে তারা আরো উল্লেখ করেছে, বিশ্বস্ত সূত্র থেকে জানা গিয়েছে এসআই লিয়াকত কোনো কথাবার্তা না বলেই গাড়ি থেকে নামার পরপরই সিনহাকে লক্ষ্য করে গুলি করেন এবং সিফাতকে আটক করে বাহারছড়া তদন্ত কেন্দ্রে নিয়ে যান। তবে সূত্র থেকে আরো এখানে বলা হচ্ছে পত্রিকাতে, স্থানীয় জনগণ এবং সার্জেন্ট আইয়ুব আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত 9:30টার দিকে এই তাদের মৃতদেহ পান। সার্জেন্ট আইয়ুব আলী ঘটনার ভিডিও করতে চাইলে পুলিশ তার পরিচয় জানতে চায়। তিনি পরিচয় দেওয়ার পরও পুলিশ তার নিকট থেকে মোবাইল ফোন এবং পরিচয়পত্র কেড়ে নেয়। রাত 9:45 দিকে পুলিশের মাধ্যমে একটি মিনি ট্রাক ঘটনাস্থলে আনা হয় এবং রাত 10টার দিকে মিনি ট্রাকটি মেজর রাশেদকে নিয়ে কক্সবাজার সদর হসপিটালে রওনা করে। প্রায় 1 ঘন্টা 45 মিনিট পর ট্রাকটি সদর হসপিটালে পৌঁছালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এটা হচ্ছে এক ধরনের খবর। আবার আপনার প্রথম আলো সহ ভোরের কাগজ, দুইটা পত্রিকার রেফারেন্স যদি আমরা একটু দেখি, সেখানে ঘটনাটা একটু উল্টে আসছে। আসলে ওইখানে বলা হয়েছে যে আপনার যখন এই এসআই লিয়াকত সম্পর্কে বেশ কয়েকটা পত্রিকায় আসছে যে তার বিরুদ্ধে অতীতীয় বিভিন্ন ধরনের অভিযোগ আছে আর কয়েকটা জায়গাতে তার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলছে। আর এই ঘটনার পরে ওই বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ফাঁড়ির যারা ছিল প্রায় 16 থেকে 20 জন সদস্য, সকলকে প্রত্যাহার করা হয়েছে। তো প্রথম আলোর রিপোর্টটা আমরা যদি একটু দেখি, এইখানে ঘটনাটা একটু ভিন্নভাবে আপনার বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে কক্সবাজারের পুলিশের এসপি এবি মাসুদ হোসেনের বরাত দিয়ে বলা হয়েছে যে শামলাপুরের লোকজন ওই গাড়ির আরোহীদের ডাকাত সন্দেহ করে পুলিশে খবর দিলে ওই সময়ে তল্লাশি টিমটা চেকপোস্টে গাড়িটা থামানোর চেষ্টা করে, কিন্তু গাড়ির আরোহী একজন তার পিস্তল বের করে পুলিশকে গুলি করার চেষ্টা করেন। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়, এতে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এসপি সাহেব আরো জানিয়েছেন এই ঘটনায় 2টি মামলা হয়েছে, 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ অবসরপ্রাপ্ত ওই সেনা কর্মকর্তার পিস্তলটি জব্দ করেছে। এছাড়া গাড়িতে তল্লাশি করে 50টি ইয়াবা বড়ি, কিছু গাঁজা ও 2টি বিদেশি বোতলের মদের বোতল উদ্ধার করা হয়েছে। এসপি বলেন যে অনুসন্ধানে আরো জানা গেছে যে তিনি 4 জন সঙ্গী সহ গত 1 মাস হিমছড়ির একটি রেস্ট হাউসে অবস্থান করছিলেন। আচ্ছা, সাধারণ জনমনে যেহেতু আমাদের এই ব্যক্তি একজন সাবেক সেনা কর্মকর্তা আর প্রধানমন্ত্রীর যে বিশেষ সিকিউরিটি ফোর্স থাকে, এটা কিন্তু হচ্ছে একজন কি বলা হয়, তিনি একজন কমব্যাট ট্রেইনার বা তারা আসলে খুবই ভালো মানের শুটার হয়, তারা যথেষ্ট পাকাপোক্ত মানে বেস্ট যে টিমটা থাকে সেটাকে কিন্তু পিক করা হয়। তিনি একজন মেজর ছিলেন। এখানে কিছু কিছু বিষয় আমাদের জনমনে প্রশ্ন আনে যে কেন বিষয়টা প্রশ্নের। তার গাড়িতে 50টা ইয়াবা, এইটা আসলে আবার এই লোকের কাছ থেকে পিস্তল উদ্ধার করা হয়েছে 9 রাউন্ড গুলি সহ, এটা পুলিশের বিবৃতিতে বলা হয়েছে। বাট আমরা যদি সাধারণ দৃষ্টিতে দেখি, যেহেতু এটা আন্ডার ইনভেস্টিগেশন, আর কি বলা হয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও বলেছেন যে এটা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। আর এই হত্যাকাণ্ডের জন্য 3 সদস্যের থেকে আপনার বাড়াইয়া 7 সদস্যের একটা তদন্ত টিম গঠন করা হয়েছে। তবে পুলিশের ইনভেস্টিগেশনের মধ্যে একজন সাধারণ নাগরিক হিসাবে, আর যেহেতু এখানে যে ব্যক্তি ভিকটিম তিনি একজন আর্মির সাবেক মেজর, সো এখানে একটু প্রশ্ন আছে যে ওনার গাড়িতে যে গাঁজা পাওয়া গেছে, যে ইয়াবা পাওয়া গেছে, এগুলো আসলে পাওয়া গেছে কিনা। কারণ এগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি যে কিছু কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা পুলিশের তারা এই ধরনের এভিডেন্স ক্রিয়েট করে। আর বিশেষ করে লিয়াকতের নামে অতীত বিভিন্ন সময়ের অনেক অভিযোগ রয়েছে, যার কারণে ঘটনাটায় আমার মনে হয় যে মাননীয় এসপি সাহেবের যে তদন্ত টিম হবে তারা এখানে একটু ভালো করে নক করা উচিত। আর পয়েন্ট 2, একজন ব্যক্তিকে গাড়ি থেকে মানে দাঁড়া করানো হলো, তাও তিনি কে সাবেক একজন সেনা কর্মকর্তা, সাধারণ মানুষ না, কোনো সন্ত্রাসী না যে সন্ত্রাসী ধরছে তিনি মনে করলেন গাড়ি থেকে বাইরেই গুলি করার অবস্থায় তিনি চলে যাবেন। তার ময়না তদন্তের মধ্যে তাকে মাতাল বলা হয়নি যে তিনি মাতাল ছিলেন, আউট অফ সেন্স ছিলেন, যে পিস্তল বের করেই তিনি পুলিশকে তাক করছেন। তিনি যেহেতু একজন সাবেক মেজর, সো তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ারই কথা। নর্মাল সেন্সে যেটা বলা হয়, গাড়িটা যখন থামানো হয়েছে কথা কাটাকাটি হইতে পারে, ফর এক্সাম্পল হইতে পারে যে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, কিন্তু যে কথা নাই বার্তা নাই, তার আইডেন্টি তাদেরকে গাড়ি থেকে নামতে বলার সময় তিনি পিস্তল তাক করে তাদেরকে তাক করছেন। আর এর মধ্যে ওই তারা 3টা গুলি করার সুযোগ পেল, তিনি 1টা গুলিও করার সুযোগ পেলেন না। তিনি তো সাধারণ কোনো কাঁচা মানুষ না। তো এই প্রশ্নগুলাই এখানে একটু পয়েন্ট বি নোটেড। আমার মনে হয় যে 7 সদস্যের তদন্ত কর্মকর্তারা আছেন, এই বিষয়টা অন্তত উইদাউট পলিটিক্স, যে কোনো রকমের প্রেশার ছাড়া, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা টোটালি
নিরপেক্ষভাবে তদন্ত কমিটি যাতে কাজ করতে পারে সেই কারণে এটা করা হয়েছে। আর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। আর পুলিশ ভাইদের উদ্দেশ্যে আমাদের দুই একটা কথা আর কি, বিভিন্ন সময় আমাদের পুলিশ ভাইদেরকে আমরা সমালোচনা করি, বাট এই দেশের 100 ভাগ পুলিশের মধ্যে আমার মনে হয় 90 ভাগ পুলিশই ভালো। করোনার সময় অন্যরকম একটা পুলিশ গ্রুপ আমরা দেখছি, বাট ওই যে 10%-এর কাছাকাছি একটা আছে লিয়াকতের মতন, যে ভালো মানুষের ধরে পকেটে ইয়াবা গাজা রাজা ঢুকাই দেয়। এই রকমের যারা আছে তাদের বিরুদ্ধে আপনাদের ভেতর থেকেই আপনারা আসলে প্রতিবাদ করেন। এরকম দুর্নীতিগ্রস্ত যে পুলিশ অফিসাররা আছে তাদেরকে ফাইন্ড আউট করে মানে পুলিশের ভেতরকার যে আইনি সিস্টেম আছে সেইভাবে তাদেরকে সাজা দেওয়া হোক। তো এই মুহূর্তে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।